আমাকে তো পাগল বলে, লোকে পাগল বলে, এক ধরনের পাগল বলে। তো আমাকে এটা নিয়ে আমাকে রিহ্যাবিলিটেশন সেন্টারে রাখা হয়েছিল, রিহ্যাবিলিটেশন সেন্টার পর্যন্ত পাগলা গাড়োতে। ও মাই গড। আমাকে 4 মাস রাখা হয়েছিল। আমার মেন্টালিটি ঠিক নাই, এটা ধরছিল পাড়ার লোক। তো আমি বিয়ে শাদী করবো না, কারণ সবাই তো ফ্যামিলি লাইফ করছি, আর ফ্যামিলি লাইফের মজা ফ্যামিলি লাইফের মতো, আর এই জীবনে একটা মজা এরকম। আমি এটাকে ঠিক মনে করছি। মানে আমি সবসময় বলি মানুষের ভেতরে কত যে গল্প থাকে, মাধাই পালের সঙ্গে দেখা না হলে আমার সেটি বোঝা হতো না। আর এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা, না মানে একটা অদ্ভুত অভিজ্ঞতা। মানুষের জায়গা ভেদে ওয়েদার পরিবর্তন, জায়গা ভেদে মানুষের খাওয়া দাওয়া পরিবর্তন, জায়গা ভেদে মানুষের চিন্তাধারা পরিবর্তন। এভাবে আপনি ঘর বাড়ি ছেড়ে পুরো একটা সংসার নিয়ে সাইকেলে করে চলাফেরা করছেন। সমস্ত কিছু ব্যবস্থা আছে, মধ্যে আমার তাবু আছে, তারপর তাবু শোয়ার ব্যবস্থা আছে, সামনে একটা ব্ল্যাঙ্কেট আছে, ঠান্ডার সময় কোথাও ঠান্ডা লাগলে সে ব্ল্যাঙ্কেটে থাকতাম। এই যে আপনি নানা জায়গায় ঘুরলেন, জীবন নিয়ে, ধর্ম নিয়ে, মানুষ নিয়ে, আপনি আমাদেরকে সংক্ষেপে কি বলতে চান? কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, আমি ভাবো ঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন। যারা নচিকেতার এই গানটি শুনেছেন তারা মাধাই পালের এই গল্পটা যদি এখন শুনে থাকেন, তাহলে কোথাও না কোথাও আপনারা একটা মিল খুঁজে পাবেন। মাধাই পাল 1 মাস 6 দিন হলো তিনি বাংলাদেশের রাস্তায় রাস্তায় ঘুরছেন। এর আগে 2020 সাল থেকে শুরু করে টানা 2 বছরে তিনি ভারতে ঘুরেছেন। ভারত ভ্রমণ শেষ করে মাধাই পাল চলে গিয়েছিলেন নেপালে। নেপাল থেকে তিনি এসেছেন বাংলাদেশে। মাধাই পালের একটাই উদ্দেশ্য, তিনি দূষণমুক্ত পৃথিবীর স্বপ্ন দেখেন, তিনি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে চান। এই পৃথিবীর দেশে দেশে ঘোরার জন্য মাধাই পালকে তার পরিবারের সদস্যরা পুনর্বাসন কেন্দ্রে টানা 4 মাস আটকে রেখেছিল। সেখানে মাধাই পালকে নির্যাতন করা হয়েছে। তারপরও মাধাই পাল থেমে থাকেননি, তিনি বেরিয়ে পড়েছেন বিশ্ব ঘুরতে। মাধাই পালের এই গল্প শোনাবো আমি আপনাদেরকে, সঙ্গে রয়েছে আমি অমৃত মলঙ্গি। আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ এর পক্ষ থেকে। আপনার সঙ্গে আমার হঠাৎ করে দেখা হলো, আমি দেখলাম যে ভারতে একটা পতাকা আপনার সাইকেলে, তখন মনে হলো আপনি ভারত থেকে এসেছেন। আপনি ঠিক কি কারণে বাংলাদেশে এভাবে ঘুরে বেড়াচ্ছেন? প্রথম কথা আছে, আমি সাইকেল নিয়ে একটা ছোট একটা মিশনের উপর সাইকেল রাইড করছি, একটা পলিউশনের উপর। আমি বলতে চাই যে এয়ার পলিউশন আর প্লাস্টিক পলিউশন সমাজের বড় সমস্যা। তো সেই সূত্রে মানুষের মধ্যে একটা জাগ্রত অভিযান চালাচ্ছি, সঙ্গে সাইকেল একটা ইকো ফ্রেন্ডলি বিকেল, পরিবেশ প্রেমী যান, এবং লোক যদি ছোট অল্প জার্নির জন্য সাইকেলে ব্যবহার করে কিছুটা হলেও এয়ার পলিউশনটা কমবে, সেটাই আমার মিশনের উদ্দেশ্য। আর সেই সূত্রেই আমার জার্নি করা। আপনি বাংলাদেশে এসেছেন কতদিন হলো? আমি বাংলাদেশে প্রবেশ করছি গত মাসের 7 তারিখ, মানে আজকে 1 মাস 6 দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া বর্ডার হয়ে। আপনি প্রথম এই জার্নিটা কবে শুরু করেছেন? 2020 ডিসেম্বরের 1 তারিখ ভারতবর্ষ প্রথম ভ্রমণ করছিলাম, তারপরে নেপাল, তারপরে এখন থার্ড কান্ট্রি হিসেবে যদি ধরি বাংলাদেশটা বা ইন্ডিয়াটা বাদ দিলে, সেটা হচ্ছে তৃতীয় কান্ট্রি হিসেবে বাংলাদেশ। ভারত তো বিশাল একটা দেশ, এই বিশাল দেশটা আপনি আপনার এই সাইকেলে করে ঘুরেছেন? সাইকেলে করে ঘুরেছি। আমার সময় লেগেছিল অনেকটাই, মোটামুটি প্রায় 2 বছরের মতো ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত সফর করতে। আমাদের 28টা রাজ্য ভ্রমণ করতে আমার 2 বছর লেগেছে। অবিশ্বাস্য, অবিশ্বাস্য। মানে এটা একদম একটা কঠিন কাজ, সে কঠিন কাজটা সহজ করেছেন মাধাই পাল। মানে ভারতের এত বড় একটা দেশ, আপনি শুধু সাইকেলে করে ঘুরলেন? সাইকেলে করেই সফর করেছি, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকতাম, বাট টাইম বেশি লেগেছে, বাট ধীরে ধীরে চলতে থাকতাম আর কি। আচ্ছা, আপনি প্রথমে সকালে কটা যাত্রা শুরু করেন, কিভাবে করেন? যখন ইন্ডিয়াতে জার্নি করেছিলাম তখন 6টার দিকে শুরু করতাম, সন্ধ্যা অবধি চলতাম। তো ওয়েদারের উপর বিভিন্ন সময় ডিপেন্ড করতো। তো একদিনে 100 কিলোমিটার চলতাম, তো মোট কথা আমার সকালে শুরু করতাম, সন্ধ্যা অবধি চলতে থাকতাম। 12 ঘন্টা 10-12 ঘন্টা ট্রাভেল করতাম। এরপরে রাতে কোথায় থাকেন? কোনো জায়গায় ক্যাম্প লাগাই থেকে যেতাম। তো বিভিন্ন সময় কোনো ধার্মিক স্থলে, কোনো সময় কোনো পার্টি অফিসে, কোনো রিলিজিয়ান প্লেসে থাকা। ক্যাম্পিং করতাম মোস্ট অফ দ্য টাইম। মানে ক্যাম্পিং মানে কি দিয়ে ক্যাম্পিং করেন? সমস্ত কিছু ব্যবস্থা আছে, মধ্যে আমার তাবু আছে, তারপর তাবু শোয়ার ব্যবস্থা আছে, সামনে একটা ব্ল্যাঙ্কেট আছে, ঠান্ডার সময় কোথাও ঠান্ডা লাগলে সে ব্ল্যাঙ্কেটে থাকতাম, এবং খাওয়া দাওয়া বানানোর ব্যবস্থা আছে। তো ইন্ডিয়াতে তখন ছিল না, হোটেলেই খাওয়া দাওয়া করতাম। এখন বানানোর ব্যবস্থা, এর ভিতরে হাঁড়ি থেকে শুরু করে গ্যাসের একটা ছোট ওভেন আছে, প্লাস চুলা আছে, সঙ্গে ছোট ছোট কিছু বর্তন আছে, যেটাতে রান্না বাড়ি করে খাওয়ার মতো। এভাবে আপনি ঘর বাড়ি ছেড়ে পুরো একটা সংসার নিয়ে সাইকেলে করে চলাফেরা করছেন? সমস্ত ব্যবস্থা, পুরোপুরি সংসারের ব্যবস্থা আছে মোটামুটি এর মধ্যে। আপনার বাড়িতে কে কে আছে? আমার মা আছে, দাদা আছে, আমি টোটাল 6 ভাই বোনের মধ্যে আমি সহ ছোট। তার মানে একটা দিদি ছিল, একটা এক্সপায়ার হয়েছে, একটা দিদি এখন বেঁচে আছে। তো টোটাল 6 ভাই বোন আমরা, মা আছে বেঁচে আপাতত। এক্সপায়ার হয়েছে মানে মারা গেছেন? 1 বছর হলো। আমি যখন ট্রাভেলের থ্রুতে তখনই অসুস্থ ছিল, তখনই মারা গেছে আর কি। আপনি তখন ট্রাভেল ছেড়ে কি এসেছিলেন? আমি আর্জেন্টিনা আসতে পারিনি, আমি ওখান থেকে মোটামুটি দক্ষিণ ভারতে ছিলাম। আমি যাওয়ার সময় দেখে গেছিলাম যে অসুস্থ ছিল, আমি ট্রিটমেন্ট করেছিলাম কিছুটা, বাট হয়নি লাভ সেভাবে। মানে এটা তো আপনার জীবনের একটা কঠিন মুহূর্ত। একটা খারাপ তো লাগছিল, কিন্তু কিছু করার নাই, বাস্তব তো মানতে না। মা আছে? মা আছে, দাদা আছে, আমার 3টা দাদা, আমার মা আছেন বেঁচে। আপনার বাবাকে আপনি দেখেছেন? ছোটতে মারা গেছে, এক্সপায়ার ছোট সময় দেখেছিলাম, অল্প মনে আছে। আপনার যে দাদারা, তারা 3 জন দাদা? আপনার? হ্যাঁ, 3 জন দাদা। আপনার 3 দাদা, তারা সবাই বিয়ে করেছেন? সবাই বিয়ে করেছে, সকলে সংসার লাইফ লিড করছে, সকলে বাচ্চা আছে, সন্তান আছে। আপনার বয়সটা কেমন হবে? 30 বছর এখন বর্তমানে। 30 বছরের একজন যুবক। আপনার কি মানে আপনার সংসার নিয়ে ভাবনা কি? নচিকেতার গানটা শুনেছেন প্রথমে, যেটা আমি বললাম? শুনেছিলাম, বাট অত এগুলো শুনি, বাট 1-2 বার শুনেছি হয়তো। মানে কেন সংসার জীবনের প্রতি আপনার এত অনীহা কেন? সেরকম কোনো স্পেশাল কারণ নাই, বাট আমি তো এটাই প্রথমে বলেছিলাম, সংসার জীবনটা হচ্ছে সবচেয়ে আনন্দের, আবার সবচেয়ে দুঃখের। আমার মনে হয়েছে যে দুটো থেকে ছেড়ে আমি এরকম একটা লাইফ লিড করতে, এটাই আমার মেন কারণ। বাট স্পেশালি আমি এটা স্পেশাল কোনো কারণ বলবো না, বাট আমার মনে হয়েছে যে সংসার জীবন তো সংসার জীবন, আনন্দ সংসারের জীবনে এর একটা আলাদা মজা আছে। আমি মাধাই পালের চোখে মুখে একটা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি, সংসার ছেড়ে বিশ্ব ভ্রমণের যে উচ্ছ্বাস। আপনি যে ভারতে আপনাদের এতগুলো রাজ্য ঘুরেছেন, বর্ণিল মানুষ দেখেছেন, নানা শ্রেণী পেশার মানুষ দেখেছেন, নেপালে গিয়েছেন, বাংলাদেশে এসেছেন,
মানে আপনার কি হয় যখন এই নতুন নতুন এলাকায় যান, আপনার অনুভূতিগুলো কেমন হয়? প্রথম কথা যে নতুন নতুন লোকের নতুন নতুন বিচারধারা দেখি, নতুন নতুন খাওয়া দাওয়া, নতুন নতুন ফুড হ্যাবিট, নতুন নতুন জায়গা থাকা, নতুন নতুন ওয়েদার, এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা। না মানে একটা অদ্ভুত অভিজ্ঞতা। মানুষের ওয়েদার, জায়গা ভেদে ওয়েদার পরিবর্তন, জায়গা ভেদে মানুষের খাওয়া দাওয়া পরিবর্তন, জায়গা ভেদে মানুষের চিন্তাধারা পরিবর্তন, এটা নেচারগতভাবে মানুষের মধ্যে পরিবর্তন, এটা চোখের সামনে দেখতে পাচ্ছি। এটা একটা আলাদা অভিজ্ঞতা। দর্শক, মাধাই পাল বারবার বলছিলেন এটা একটা আলাদা অভিজ্ঞতা, এটা একটা আলাদা অনুভূতি, অন্যরকম একটা অনুভূতি। মাধাই পালের কথা আপনারা যারা এই ভিডিওতে দেখছেন তারা সহজে বুঝতে পারবেন না, কারণ আমি যখন নতুন একটা শহরে যাই, ভোরে যখন সেই শহরে আমি পা রাখি, আমারও মনে হয় কোনো এক জন্মে হয়তো এই শহরে আমার হয়তো জন্ম হয়েছিল। এই যে নতুন শহরে যাওয়ার এই যে অভিজ্ঞতা, নতুন শহরে যাওয়ার এই যে অনুভূতি, আমি জানি না যে আপনারা কতটা উপভোগ করছেন কিংবা কতটা আপনারা উপলব্ধি করতে পারছেন। মাধাই পালের চোখ, মুখ এবং তার এই আবেগ দেখে আমি ঠিক বুঝতে পারছি নতুন নতুন শহরে গিয়ে তার কি অনুভূতি হয়। আপনার নতুন একটা শহরে গেলেন, খুব স্মৃতি বিজড়িত কোনো কাহিনী, কোনো গল্প শোনাতে পারবেন? সেরকম বিভিন্ন জায়গায় প্রথম কথা যে আমাদের ইন্ডিয়াতে যে বিষয়গুলো হয়েছিল, কিছু কমিউনিকেশন গ্যাপ হতো। মানে কিছু কিছু জায়গা ছিল যেখানে ওর ভাষা আমি বুঝতাম না, আমার ভাষা উনি বুঝতেন না। আমি তো বাংলাদেশে সেটা প্রবলেম ফেস করিনি, বাট আমাদের ভারতবর্ষের দক্ষিণ ভারতে কিছু অংশে এই জিনিসটা হয়েছিল। তো ভাষা বুঝতে না পারাতে আমার একটা জিনিস ফিল হয়েছে যে মানুষ ইশারার মাধ্যমে কিছু বোঝানো যায়। তো এটা একটা অভিজ্ঞতা। প্লাস কিছু কিছু জায়গায় মানুষজন বিভিন্নভাবে ট্রিট করতো, লোকজন বুঝতো না কোথা থেকে এসে, কেন আসে, এই সমস্ত কথাবার্তা বলতো। তো একদম অ্যাট্রাকটিভ কোনো অভিজ্ঞতা হয়নি, বাট আমি ল্যাঙ্গুয়েজ নিয়ে একটা বিশেষ অভিজ্ঞতা ফেস করছি। মানুষের কমিউনিকেট করতে না পারলে, কিছু সময় মানুষের কাছে মানে ভাষা বোঝাতে না পারলে অনেক জায়গায় অনেক প্রবলেম ফেস করতে হয়। এক তো উনি আমার কথা বোঝে না, আমি কোথা থেকে এসে আমি কী বলতে চাচ্ছি, সেখানে একটা কমিউনিকেশন গ্যাপের কারণে অনেক সময় অনেক রকমভাবে হ্যারাসমেন্টের শিকার হতে হয়। তো সেটা ইন্ডিয়াতে আমি কিছু জায়গায় হয়েছিলাম, সাউথ ইন্ডিয়াতে। বাট মোট কথা আমার বলার কারণ হচ্ছে যে কথা যদি কেউ বলতে না পারে তো ইশারাতেও অনেক কিছু বোঝা যায়। তো আমি এটা ফিল করতে পারছি বিভিন্ন জায়গায়। ভাষার প্রথম কাজ হচ্ছে যোগাযোগ স্থাপন করা, এবং সেটি যে শব্দ দিয়েই হতে হবে এমন কোনো কথা নয়, সেটি মাধাই পাল বলতে চাচ্ছিলেন। এবং তিনি বলছিলেন অনেক জায়গায় গিয়ে তিনি ইশারার মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। ভারতের দক্ষিণ দিনাজপুরে যে ছেলেটা জন্ম হলো, সেই ছেলেটা এভাবে বিভিন্ন রাজ্য ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন দেশ ঘুরে বেড়াচ্ছে। আপনার এলাকার মানুষ, আপনার গ্রামের বন্ধুরা আপনাকে নিয়ে কি বলেন? আমাকে তো পাগল বলে, লোকে পাগল বলে, এক ধরনের পাগল বলে। তো আমাকে এটা নিয়ে আমাকে রিহ্যাবিলিটেশন সেন্টারে রাখা হয়েছিল, রিহ্যাবিলিটেশন সেন্টার পর্যন্ত পাগলা গাড়োতে। ও মাই গড! আমাকে 4 মাস রাখা হয়েছিল। আমার মেন্টালিটি ঠিক নাই, এটা ধরছিল পাড়ার লোক। তো যাই হোক, ওটা নিয়ে হয়েছে ছোটোখাটো বিষয়, একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে তফাৎ। তো এখন সব ঠিকঠাক। মাধাই পালকে কিন্তু আমার একদমই মনে হয়নি তিনি মানসিকভাবে অসুস্থ কিংবা তার কোনো সমস্যা রয়েছে, কিন্তু তিনি এভাবে যে সংসার করতে চান না, তিনি এভাবে যে তথাকথিত ভবঘুরে জীবনযাপন করতে চান, গ্রামে গ্রামে ঘুরে বেড়ান, বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়ান, বিভিন্ন দেশে ঘুরে বেড়ান, এ কারণে আপনাকে পাগল বলেছে মানুষজন, পাড়ার লোক বলছিল আমাকে। তো আমাকে ইভেন রিহ্যাবিলিটেশন সেন্টার, মানে যেটা আমরা মেন্টাল হসপিটাল বলি, ওরকম জায়গায় আমাকে রাখা হয়েছিল 4 মাস। তো ওখানে যাওয়ার পর অনেক কিছু জিনিস বুঝলাম। তো আমি শুধু ওখান থেকে বলবো যে মানুষ বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন সিচুয়েশনে মানুষের মেন্টালিটি বদলায়। তো সেই সূত্রে আমার বাড়ির লোকের মধ্যে কোথাও না কোথাও মনে হয়েছিল যে আমাকে, যেহেতু সমাজ থেকে আমি বাইরে যাচ্ছি, তো মা বাবা মনে করছিল যে একে যদি সমাজের মধ্যে আনতে হয় বা রুডের মধ্যে যদি আনতে হয়, তাকে কিছু ট্রেনিং দেওয়া দরকার। তো সেই সূত্রে রিভিশন সেন্টারে রাখা হয়েছিল। অনেক কিছুভাবে বোঝানো হয়েছে আমাকে, বাট আমি ওদের ওই বিচারধারার সাথে সমর্থন হয়নি। আপনি 4 মাস ওখানে ছিলেন? হ্যাঁ, এটা লক আপ জীবনের মধ্যে। আর ওখানে ওটা বোঝাতে চাইছিল এটাই যে তোমাকে যদি সমাজে টিকতে হয় তাহলে তোমাকে সমাজের সঙ্গে তাল মিলাতে লাগবে। তাই বললাম ঠিক আছে, আপনাদের বিচারধারা আপনাদের যে রাখেন। তো ওরা অ্যাকচুয়ালি নির্দিষ্ট একটা সার্কেলের মধ্যে, চিন্তাধারার মধ্যে কথাটা বলছে, বড় বাইরে চিন্তা করতে পারেনি, যার জন্য এই চিন্তাধারা তৈরি হয়েছে। পরবর্তীতে ঠিক হয়েছে ব্যাপারটা। মানে 4 মাস আপনি কীভাবে ছিলেন? খুব কষ্ট হয়েছিল, পুরো মারধর করছিল, অনেক জায়গায় অনেক মারছিল। রিহ্যাবিলিটেশন সেন্টার সম্পর্কে যদি আপনার আইডিয়া থাকে, ওটা একটা এমন একটা থেরাপিক্যাল ট্রিটমেন্ট যে কোনো মানুষকে যে কোনো বিচারধারা থেকে বদলানো যেতে পারে, যদি ওই মানুষটা মন থেকে চায়। তো চেষ্টা করছিল বিভিন্নভাবে। আমি মনে করি যারা টেররিস্ট বিচারধারা তৈরি করে তাদেরকে ওই একই রকম থেরাপির মধ্যে কোনো সময় পার করানো হয়। আপনি সেখান থেকে মুক্তি পেলেন কিভাবে? আমি একটা পরিস্থিতি, আমি ওখান থেকে বের হয়ে গেছিলাম। তো মা বাবাকে আমি বোঝাতে ব্যর্থ হয়েছিলাম যে আমি কী বলতে চাচ্ছি, আমার বিশেষ করে মা দাদাকে। তো পরবর্তীতে ওখানে একটা সুযোগ আসে, আমি ওই লকআপ থেকে বের হয়ে যাই। তারপর বাড়িতে যেয়ে বোঝাইছিলাম, ধীরে ধীরে পরিস্থিতিটা ঠিক হয়েছিল। মাই গড, অবিশ্বাস্য কাহিনী। এই 3টে দেশ ঘোরার পরে মানুষ সম্পর্কে, মানুষের জীবন ধারণ সম্পর্কে আপনার কি অভিজ্ঞতা হয়েছে? আমি সিম্পলি একটা কথা বলবো, মানুষ পরিবেশগতভাবে, মানুষ বিভিন্নভাবে তার ফুড হ্যাবিট, অভ্যাসগত জিনিস তৈরি হয়েছে। তো এখানে কোনো কিছুই ভুল না, কোনো কিছু ঠিক না। মানুষ যেটাকে নিজেকে ঠিক মনে করে সেটাই ঠিক ধরে নেয়। তো এটাই হচ্ছে আমার বিচারধারা। সব জায়গাতেই মানুষের অভ্যাস, আন্ডারস্ট্যান্ডিং, সমস্ত কিছু নেচারের উপর ভিত্তি করে তৈরি হয়। তো মানুষের ফুড হ্যাবিট হচ্ছে মানুষের বিচারধারা একটা অন্যতম কারণ। আমি যেরকম খাবার খাবো সেরকম বিচারধারা তৈরি হবে। তো সেই সূত্রেই মানুষের মধ্যে বিভিন্ন ধরনের বিচারধারা তৈরি হয়েছে। মাধাই পাল, আমি একটা কথা আপনার কাছে জানতে চাই। আপনি তো ভারতের সবগুলো রাজ্য ঘুরেছেন এবং এরপরে আপনি নেপালে গিয়েছেন, বাংলাদেশে এলেন। ভারত, বাংলাদেশ, নেপাল, দক্ষিণ এশিয়ার এই 3টে দেশের প্রসঙ্গ যখন আসে, আমরা তখন সাম্প্রদায়িকতার বিষয়ে নানা ধরনের কথা শুনি। হিন্দু, মুসলমান কিংবা অন্য যে ধর্মগুলো রয়েছে, এই ধর্মে ধর্মে বিভেদের কথা আমরা শুনি, একটা অন্য ধরনের উত্তেজনার কথা আমরা শুনি।
আপনি ভারতের মানুষ, ভারতে আমরা শুনি যে সেখানে অন্য সম্প্রদায়ের কিংবা অন্য ধর্মের যারা মানুষ রয়েছে তারা নানা কষ্টে থাকে। ঠিক একইভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা শুনি নানা ধরনের বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে, কি ঘটে কিংবা কিভাবে ঘটে সেসব দিকে আমি যেতে চাই না। আমি শুধু আপনার ভারতের অভিজ্ঞতার কথা জানতে চাই। ভারতে আপনি সাম্প্রদায়িক ভেদাভেদের কি চিত্র আপনি দেখেন বিভিন্ন রাজ্যে? আমি এটা একদম ফ্র্যাঙ্কলি বলতে চাই, আমি ভারতবর্ষে এরকম কোথাও কোনো ঘটনা ঘটেনি যেটাতে আমার সাম্প্রদায়িক কোনো কারণ মনে হয়েছে। তবে বাংলাদেশে আমি এটা কমন মানুষের মধ্যে, আমি কাউকে ছোট বড় করাটা আমার উদ্দেশ্য নয়, বাট আমি ইন্ডিয়াতে এই কথা আমাকে কেউ জিজ্ঞেস করেনি। আমাকে ইন্ডিয়াতে এই জিনিসটা হতো যে নাম জিজ্ঞেস করতো, বাট বাংলাদেশে কি হতো, নাম জিজ্ঞাসা করে আমাকে রিলিজিয়ান জিজ্ঞেস করতো, তারপরে কথা বলতো। তো এই জিনিসটা আমার বিশেষ একটা অদ্ভুত মনে হয়েছে বাংলাদেশে। বাট ইন্ডিয়াতে আমাকে এই কথাটা কেউ কোথাও জিজ্ঞেস করেনি, বাট বাংলাদেশে এটা দেখতেছি। বাট কেন হয় এটা মানুষের বিচারধারা কোথাও না কোথাও। বাংলাদেশ থেকে যখন কেউ যায় তার সাইকেলে যদি এভাবে বাংলাদেশে একটা পতাকা থাকতো, নিশ্চয়ই তাকেও এভাবে মানুষ প্রশ্ন করতো। হয়তো বা আমি এরকম ফেস করিনি, বাট যার জন্য মনে নেই। বাট আমার দেখা এক দুজনকে জানি যারা ঘুরে এসে, তারা এরকম কোনো অভিজ্ঞতা শিকার হয়নি। বাট ঠিক আছে, কিছু কিছু লোক থাকতে পারে, এক দুটা ঘটনা হয়তো। এটা হতে পারে যে আপনি একটা সাইকেলে করে ঘুরছেন এবং আপনার সাইকেলে একটা অন্য দেশের পতাকা আমি দেখছি, তারপরে আমি আপনার নাম জিজ্ঞেস করলাম, তখন হয়তো যারা একটু অন্য ধরনের মানুষ তারাও তো আপনার ধর্মটা জিজ্ঞেস করতেই পারে। কিন্তু এই যে দুদেশের এই চিত্র, এই যে দুদেশের এই যে ভেদাভেদ, কিংবা এখান থেকে যদি ওখানে যায় সেখানেও হয়তো তাকে একই ধরনের চিত্র হলেও হতে পারে। এই যে আপনি নানা জায়গায় ঘুরলেন, জীবন নিয়ে, ধর্ম নিয়ে, মানুষ নিয়ে, আপনি আমাদেরকে সংক্ষেপে কি বলতে চান? আমি বলতে সবার প্রথমে আমার বিলিফ, আমার বিচারধারা ভালোই আলাগ হতে পারে। সবার প্রথম দুটো জিনিসের মধ্যে আমাদের দুটো মানুষের মধ্যে কমন, সেটা হচ্ছে আমরা হিউম্যান। এই জিনিসটা ভুললে চলবে না। আমার সাথে হতে পারে আমার ফুড হ্যাবিট আলাদা, আমার হতে পারে আমার বিচারধারা আলাদা, হতে পারে আমি রিলিজিয়ান আলাদা, কিন্তু আমি যতক্ষণ অবধি এটা আন্ডারস্ট্যান্ড করতে পারবো যে দুজনে আমরা মানুষ, তো ততক্ষণ অবধি আমরা হচ্ছে একই গোত্রে বা একই প্রজাতির, তাহলে আমাদের মনে হয় যে আমাদের দুজনের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে। এই চিন্তাটা যদি কারোর মধ্যে থাকে। আমার খাওয়া দাওয়া, ফুড হ্যাবিট, বিচারধারা, ইভেন কি প্রেয়ার সিস্টেম আলাদা হতে পারে, কিন্তু এই কমন বিচারটা সকলের মধ্যে আনা উচিত যে আমরা দুজনে আমাদের মধ্যে হচ্ছে হিউম্যান বিং, আমরা হচ্ছে মানুষ। মাধাই পাল যখন জীবনের কথা বলছিলেন, ধর্মের কথা বলছিলেন, আপনার চোখ দুটো বন্ধ হয়ে যাচ্ছিল। মানে আপনি কি সবসময় এগুলো নিয়ে ভাবেন, মানুষ নিয়ে, জীবন নিয়ে? হ্যাঁ ভাবি, অবশ্যই ভাবি, বাট অনেক কিছু পরিস্থিতি আমার মনে হয় যে অনেক কিছু জিনিস মানুষের চিন্তাধারা অদ্ভুত চিন্তাধারা, মানে পরিস্থিতির ভিতরে মানুষজন পাল্টাতে আছে এরকম একটা সিচুয়েশন থেকে। আমরা ছোটবেলায় বইতে পড়েছি যে জ্ঞান অর্জন করতে হলে বিশ্ব ভ্রমণে বেরিয়ে যাও। আপনি যে জ্ঞানটা অর্জন করেছেন, খুব সংক্ষেপে যদি জিজ্ঞেস করি, আমার দর্শকদের কি বলতে চান? আমি বলতে চাইবো যে আমরা এডুকেশনে যাই নেই না, কোনো স্কুল কলেজে যাই পড়ি, জীবনে যে কোনো কেরিয়ার শুরু করার আগে নিজের দেশে, যাই দেশে বিলং করে সেই দেশটা একবার ঘুরে দেখা উচিত আছে। তাহলেও বুঝতে পারবে যে মানুষের মধ্যে এত ডাইভার্সন কেন তৈরি হয়েছে, কিছুটা আন্ডারস্ট্যান্ড তৈরি হবে। তো এটা আমার সকলের উদ্দেশ্য এটাই বলার, যে দেশে বিলং করুন না কেন সেই দেশের ভূপ্রকৃতি এবং সেই দেশের মানুষ আমরা বুঝতে হলে সেই দেশটা একবার সফল করা উচিত। দর্শক, মাধাই পালের গল্প শুনে আপনাদের মনে হতে পারে তিনি বুঝি আর্থিকভাবে খুব শক্তিশালী। আসলে সেটি নয়, তার কাছে বড় অঙ্কের কোনো অর্থ কোনো সময় থাকে না, তবুও তিনি এভাবে একটা সাইকেলে করে পথে পথে ঘুরে বেড়ান, এদেশ থেকে ও দেশে যান এবং বিশ্ব ভ্রমণের তিনি স্বপ্ন দেখেন। আপনাদের আরেকটা কথা মনে হতে পারে যে মাধাই পাল হয়তো ফেসবুকে তিনি ভিডিও তৈরি করেন, হয়তো তিনি ভ্লগিং করেন। আসলে সেটি নয়। মাধাই পালের একটা ফেসবুক পেজ রয়েছে এবং সেই পেজে তিনি ছোট ছোট ভিডিও করেন, কিন্তু সেখানে মনিটাইজেশন ওইভাবে নেই, তার সেখান থেকে খুব একটা টাকা আসে না বলেও আমি কিন্তু দেখেছি। আমি এই কথাটা এ কারণে বলছি, আমার মাধাই পালকে শুরুতে দেখে মনে হয়েছিল তিনি বুঝি ভিডিও করে টাকা উপার্জন করবার জন্য এগুলো করছেন। এটি আসলেই নয়। মাধাই পাল শুধুমাত্র তার মনের ক্ষুধা মেটাবার জন্য এটা করছেন, কেননা তিনি যে পেজে ভিডিও করছেন সেই পেজে এতদিন সেভাবে কোনো অর্থ সেখান থেকে আয় হয়নি, এবং তিনি যেটি বলছিলেন শুধুমাত্র জ্ঞান অর্জনের জন্যই, মানুষকে জানার জন্যই তিনি এভাবে পথে পথে ঘুরছেন।